জেলের একজন নামকরা মাফিয়া বস হিসেবে আমার জন্য নিজের সুইটহার্টকে খুঁজে বের করা মোটেও অসম্ভব কোনো ব্যাপার নয়। শুধু তুমি কেন, তোমার পরিবারের সকলের নারী নক্ষত্র আমার কাছে আছে। পরিবারের কথা শুনে সেটা ঘাবড়ে গেলেও মুখে সেটা প্রকাশ করল না। তার কেন যেন দৃঢ় বিশ্বাস হচ্ছে এরিস তার পরিবারের কোনো ক্ষতি করবে না। তারপর করুণ স্বরে এরিসকে জিজ্ঞেস করল, ওই পাপের রাজত্বে কেন নিজেকে নিয়ে গেলেন? কিছু প্রশ্নের উত্তর হয় না। ফিরে আসুন না প্লিজ। অসম্ভব। আমি ওই দুনিয়া থেকে ফিরে আসলে ঘর বাঁধবে আমায় নিয়ে? সে থতমত খেয়ে চুপ হয়ে গেল। কিছুটা লজ্জা ও অস্বস্তিও পেল। অতঃপর একটা দীর্ঘশ্বাস ফেলে সে প্রশ্ন করল, আর আপনার আর আমার অতীত সম্পর্কে সবটা খুলে বলবেন এরিস? এরিস বাঁকা হেসে বলল, এই নিয়ে কিছুক্ষণ আগে বললে আমাদের অতীতের ব্যাপারে কিছু জানতে চাও না তুমি? সে চুপ করে গেল। এরিস সে তার কপালের চুলগুলো ফু দিয়ে সরিয়ে সেখানে আলতো করে নিজের ঠোঁটের স্পর্শ এঁকে দিল। তারপর সে তার কোমল দুই হাতের আঙ্গুলগুলোর ফাঁকে নিজের শক্তপোক্ত পুরুষালী সৌষ্ঠব আঙ্গুলগুলো ঢুকিয়ে দিয়ে শক্ত করে ধরে রইল। এরপর হাসকি স্বরে বলতে লাগলো, অ্যাডিকশন, যদি সত্যি কখনো আমার প্রতি বিন্দুমাত্র টান অনুভব করে থাকো, আমার প্রতি তোমার মধ্যে ন্যূনতম অনুভূতি জন্ম থাকে, তাহলে আমাদের অতীত সম্পর্কে জানতে নিজের সবটা উদ্ঘাটন করে নিও। আর যদি তোমার কখনো মনে হয় আমার প্রতি সামান্য ভালোবাসা তুমি অনুভব করেছ, তাহলে ফিরে এসো আমার কাছে। আমি সাদরে তোমায় গ্রহণ করে নেব। তবে একটা কথা জেনে রেখো, এই জীবনে তোমায় আমি আমার কাছ থেকে কোনোদিন মুক্তি পেতে দেব না। সে তুমি চাও অথবা না চাও, আমার কঠিন ভালোবাসাতে আজীবন আবদ্ধ করে রাখবো তোমায়। সে তাদের গোটা বাড়িতে আজ খুশির আমেজের পাশাপাশি একটা গুমোট পরিবেশও বিরাজ করছে। খুশির আমেজটা ছিল ইহান শুভ্রার বিয়ে উপলক্ষে। অপরদিকে পরিবেশ গুমোট হওয়ার কারণ সে তার হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়া। এই মুহূর্তে ড্রয়িং রুমে দুই পরিবারের সকলে উপস্থিত রয়েছে। সবাইকে অনেক চিন্তিত মনে হচ্ছে। এরকম শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে হঠাৎ রাত বলে উঠল, আমাদের এভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে না, পুলিশে কমপ্লেন করতে হবে। ঈশা রাদের কথায় সায় জানিয়ে বলল, আমার মনে হয় রাত ঠিক কথাই বলেছে। সেটা হয়তো কোনো বিপদে পড়েছে। আমাদের সঠিক সময়ে সঠিক পদক্ষেপটা না নিলে হয়তো বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। শারমিন বেগম এবং আহাদ আলম সহ উপস্থিত সকলে তাদের কথার সম্মতি জানালেন। তারা যেই পুলিশ স্টেশনের উদ্দেশ্যে বেরোতে যাবে, অমনি সবাই দরজা দিয়ে সে তাকে গুটি গুটি পায়ে ভেতরে প্রবেশ করতে দেখল। সবার আগে সায়ান তার দিকে এগিয়ে এলো। অস্থির কণ্ঠে সে তাকে জিজ্ঞেস করলো, তুমি কোথায় চলে গিয়েছিলে তানভি? আমরা সকলেই তোমাকে খুঁজতে খুঁজতে অস্থির হয়ে গিয়েছিলাম। সেটা একবার সায়ান এবং পরক্ষণে বাড়ির সকলের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, আমার নাম তানভি নয়, শ্বেতা মুবাশিরা, তাই না? শ্বেতার কথা শুনে উপস্থিত সকলে হতভম্ব হয়ে গেল। শুভ্রা এগিয়ে এসে শ্বেতাকে জড়িয়ে ধরে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, এসব কি বলছিস তানভি? আর তুই কোথায় চলে গিয়েছিলি? শ্বেতা শুভ্রার দিকে এক পলক তাকিয়ে আলগোছে তার শরীর থেকে শুভ্রার হাত দুটো ছাড়িয়ে নিল। তারপর শারমিন বেগম ও আহাদ আলমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আমার অতীত সম্পর্কে তোমরা কেন আমায় কিছু জানাওনি? এরিস আদ্রিয়ানোর সাথে আমার অতীতে একটা সম্পর্ক ছিল, সেটা সম্পর্কেও কেন কিছু বলনি? শারমিন বেগম এবং আহাদ আলম হতবাক হয়ে সে তার দিকে তাকিয়ে রইলেন। উপস্থিত সালেহা বেগম, আমিনুল আলম, মাঝহারুল আজহার, তরিকুল হায়দার
ও মাইমুনা হায়দার মাথা নিচু করে বসে রইলেন। রাত এগিয়ে এসে বলল, তুই এখন অনেক টায়ার্ড শ্বেতা, তোকে পরে সবকিছু বুঝিয়ে বলবো। শ্বেতা ক্লান্ত পায়ে নিজের রুমের দিকে যেতে যেতে ভাঙা কণ্ঠে বলল, থাক, তোমাদের কারো আমায় কোনো কিছু বলতে হবে না। আমার অতীত সম্পর্কে আমি নিজেই সবকিছু জেনে নেব। আমি এখন সম্পূর্ণ বিশ্রাম নিতে চাই। আশা করি কেউ আমায় বিরক্ত করবে না আর। ইহানদের বাসায় ইহান ও শুভ্রার রিসিপশন উপলক্ষে বেশ আয়োজন করা হয়েছে। যদিও এটাও ইহানের ধুমধাম করে করার ইচ্ছে ছিল, তবে সময় স্বল্পতার জন্য সেটা আর সম্ভব হয়নি। আর এদিকে শুভ্রা সহ পরিবারের বাকিদের মন মেজাজও তেমন একটা ভালো না। শুভ্রাকে ইহান বিয়ের পরপরই তাদের বাসায় উঠিয়ে নিয়েছে, তাই শুভ্রার পরিবারের বেশিরভাগ সদস্য ইহানদের বাসায় অবস্থান করলেও শ্বেতা সেখানে উপস্থিত হয়নি। অনেক চেষ্টা করেও কেউ তাকে ঘরের বাইরে বের করতে পারেনি। তাই আহাদ আলম, শারমিন বেগম এবং সায়ান ইহান শুভ্রার রিসিপশনে উপস্থিত হতে পারেনি। সে তার দেখাশোনার জন্য তার বাসায় রয়ে গিয়েছে। আপাদমস্তক ব্রাইডাল সাজে ফুল এবং আনুষঙ্গিক সামগ্রী দিয়ে সজ্জিত নান্দনিক স্টেজে বসে রয়েছে শুভ্রা। ডার্ক ব্লু কালারের বেনারসি শাড়িতে তাকে অপরূপা সুন্দরী লাগছে। ইহানের পরনে ডার্ক ব্লু কালারের শেরওয়ানি। শুভ্রার পাশাপাশি স্টেজের সোফায় বসে রয়েছে সে। দুই যুগলকে মানিয়েছে বেশ। রিসিপশনে উপস্থিত সকল মানুষ এই একই কথাই বলা বলি করছে। এদিকে শুভ্রার মুখে বিষণ্ণতা ভর করেছে। ইহান সেটা খেয়াল করে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কি হয়েছে সুইট বাটারফ্লাই, মুখ এরকম গোমড়া করে রেখেছিস কেন? শুভ্রা বিষণ্ণ কণ্ঠে জবাব দিল, শ্বেতা আমার উপর খুব রাগ করেছে, তাই না? আমি ওকে সব সত্যিটা বলিনি বলে। ইহান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ও আমাদের সবার উপর অভিমান করেছে। ও ভাবছে আমরা ইচ্ছা করে ওকে কিছু বলিনি। হয়তো বলাটা উচিত ছিল, কিন্তু কিছু বলার মতো পরিস্থিতি তখন ছিল না। সেটা ওকে বোঝাতে হবে, আর ওকে একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। শুভ্রা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমার বোনটা জীবনে অনেক কষ্ট করেছে ইহান, আর কখনো যেন ও কষ্ট না পায়। এবার যেন ও অন্তত সুখের মুখটা দেখতে পায়, এই কামনাই করি। ইহান শুভ্রার হাত ধরে আশ্বস্ত কণ্ঠে বলল, অবশ্যই সেটাই হবে। তারপর শুভ্রার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করতে বলল, যাক, এই বাহানাতে অন্তত তুই আমায় ইহান বলে তো ডাকলি। ইহানের কথাটা শুনে মুহূর্তেই শুভ্রার আগের কথাটা মনে পড়াতে সে লজ্জায় লাল হয়ে গেল। তারপর সে ইহানের দিকে তাকিয়ে বলল, আমি যেহেতু তোমাকে ইহান বলে ডাকবো, তাই তোমাকেও আমায় তুমি বলেই ডাকতে হবে। ইহান নিজের মুখখানা পানসে করে নিয়ে বলল, অসম্ভব, এটা আমার দ্বারা হবে না। শুভ্রা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তাহলে আমিও শুধু তোমাকে ইহান ভাইয়া বলেই ডাকবো। শুধু তাই নয়, আমাদের ভবিষ্যৎ বাচ্চা কাচ্চাকেও তোমাকে ইহান মামা বলে ডাকাবো। বলে খিলখিল করে হাসতে লাগলো শুভ্রা। ইহান মুগ্ধ হয়ে শুভ্রার হাসির পানে তাকিয়ে রয়। তারপর চারিদিক একবার ভালো মতো লক্ষ্য করে শুভ্রার ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট বসিয়ে দেয় সে। শুভ্রা হাসি থামিয়ে স্তব্ধ হয়ে ইহানের দিকে তাকিয়ে থাকে। তার ফর্সা গাল দুটো মুহূর্তে রক্তিম বর্ণ ধারণ করে। ইহান সেদিকে তাকিয়ে ফিচেল হেসে বলল, এরপর থেকে বেফাস কথাবার্তা বললে আমার তরফ থেকেও বেফাস চুমু উপহার পাবি। শুভ্রা অন্যদিকে ফিরে বিড়বিড় করে বলল, অসভ্য পুরুষ। ইহান সেটা শুনে নিয়ে শুভ্রার দিকে ঝুঁকে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল,
যা বাবা, অসভ্যতামির তো এখনও কিছুই করলাম না, তার আগে অসভ্য হয়ে গেলাম। এখনও তো তোকে সম্পূর্ণ নিজের করেই পাইনি, নিজের গভীর স্পর্শে তোকে ছুঁয়ে দেইনি, তাহলে কি করে অসভ্য হয়ে গেলাম? আজ রাতে তোকে আমি সম্পূর্ণ নিজের করে নিব, সুইট বাটারফ্লাই। ইহানের এরকম ঠোঁট কাটা কথাবার্তা শুনে শুভ্রা লজ্জায় রাঙা হয়ে যায়। সে আর না পেরে দাঁতে দাঁত চেপে চুপ করে বসে থাকে। ইহানকে জোরে একটা চিমটিও কেটে দেয়। এদিকে ইহান একটু আউজ শব্দ করে পরক্ষণে মুচকি মুচকি হাসতে থাকে। অন্যদিকে তাদের এসব কর্মকাণ্ড দূর থেকে লক্ষ্য করছিল রাত ও ঈশা। ইহান ভেবেছিল তার এই চুমু কাহিনী আর কেউ দেখতে পাবে না, কিন্তু সেটা যে দুটো মানুষের দৃষ্টির সামনে চলে এসেছে এটা সে ঘুণাক্ষরেও টের পায়নি। রাত ঈশার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলতে লাগলো। ঈশা রাতের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলে। ঈশার কথা শুনে রাতের মুখখানা চুপসে যায়। সে করুণ কণ্ঠে বলে। রাত একটা দীর্ঘশ্বাস ফেলল, বিড়বিড় করে বলল। ঈশার বাম গালে দৃঢ় এক চুম্বন বসিয়ে দেয়। ঈশা হতবিহ্বল হয়ে রাতের দিকে তাকিয়ে থাকে। রাত এক চোখ টিপ মেরে আবারও ভদ্র ছেলে সেজে দাঁড়িয়ে থাকে। ঈশা প্রথমে কপট রাগ দেখালেও পরক্ষণে নিজেও মুচকি হাসে। গভীর নিস্তব্ধ রজনী, চারিদিকে শুনশান নীরবতার মাঝেও প্রকৃতির উপচে পড়া সৌন্দর্য ধরণীর বুকে ঢেলে দিয়েছে এক অপার্থিব সুখ। পূর্ণিমার জ্যোৎস্নায় শোভিত চারপাশ। জানালা ঠিকরে ইহান আর শুভ্রার বাসর ঘরেও সেই আলো প্রবেশ করছে নির্দ্বিধায়। সাদা ব্যাকগ্রাউন্ডের সম্পূর্ণ রুমটা বিভিন্ন রকমের ফুলের সজ্জায় সজ্জিত রয়েছে। অসংখ্য ফুলের সমারোহে বিছানো বিছানায় বধূ বেশে মাথায় ঘোমটা টেনে বসে রয়েছে শুভ্রা। তার ঠিক সামনে মুগ্ধ নয়নে তাকে অবলোকন করে যাচ্ছে ইহান। শুভ্রার লাজরাঙা মুখটা দেখতে মোটেও একঘেয়েমি লাগছে না ইহানের। ইহান শুভ্রার হাতটা টেনে নিয়ে তার হাতে একটা হীরের আংটি পরিয়ে দিয়ে সেখানটায় আলতো করে চুমু খেল। অদ্ভুত শিহরণে কেঁপে উঠল শুভ্রা। চোখ তুলে চাইল তার স্বামীর পানে। ইহান মুচকি হেসে শুভ্রার কপালেও চুমু খেল। তারপর তাকে বুকে জড়িয়ে নিয়ে আলতো কণ্ঠে বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না আজ থেকে তুই আমার চিরকালের জীবন সঙ্গিনী, সেই ছোট্ট শুভ্রা যার সাথে আমার শৈশব কৈশোর সব কেটেছে, আর এখনও যৌবন আর বার্ধক্য কাটবে। তোর কোলে মাথা রেখে যেন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। শুভ্রা কোনো কথা না বলে ইহানের বুকে গিয়ে লেপ্টে থাকে। দুফোঁটা অশ্রু বিসর্জন দিয়ে ভেজা কণ্ঠে বলে, আমার এই সৌভাগ্য যেন জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত স্থায়ী হয়। তোমার বুকে মাথা রেখেই যেন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। ভালোবাসি সুইট বাটারফ্লাই। ভালোবাসি ইহান। জীবনের সমস্ত সুখ দুঃখ কষ্ট আনন্দ সবসময় ভাগাভাগি করে নেব আমরা, ইনশাল্লাহ। শুভ্রাকে নিজের বুক থেকে উঠিয়ে নিয়ে তার অধরে অধর ডুবিয়ে দেয় ইহান। প্রথমবারের মতো প্রিয় পুরুষের এমন সুগভীর স্পর্শে কেঁপে ওঠে শুভ্রা। ইহানের স্পর্শ ধীরে ধীরে গভীর থেকে গভীরতর হতে থাকে, হারিয়ে যেতে থাকে শুভ্রার দেহের সর্বাঙ্গে। শুভ্রার শ্বাস প্রশ্বাস ঘন হতে থাকে। সেও প্রেমিক পুরুষের উৎস আলিঙ্গনে নিজেকে সঁপে দেয়। হারিয়ে যায় দুজন গভীর সুখের অন্তরালে। নিস্তব্ধ রজনী সাক্ষী হয়ে থাকে
তাদের এই প্রণয় ঘন মুহূর্তের। গভীর ঘুমে নিমজ্জিত রয়েছে শ্বেতা। ক্লান্ত শরীরে আরামদায়ক ঘুমটা যেন তাকে ভীষণ স্বস্তি দিচ্ছে। অনেকক্ষণ যাবৎ ঘুমানোর পর হঠাৎ করে তার ঘুমটা হালকা হয়ে আসে। সে স্পষ্ট অনুভব করতে পারে তার চোখে মুখে উপচে পড়ছে কারো ঘন শ্বাস প্রশ্বাসের আভাস। তার চুলে আলতো করে কেউ হাত বুলিয়ে দিচ্ছে। তার কপাল থেকে শুরু করে নাক, ঠোঁট, চিবুক এবং গাল বেয়ে বিচরণ করছে কারো অবাধ্য হাতের শীতল স্পর্শ। সেই সাথে কেউ যেন গভীর দৃষ্টি দিয়ে তাকে একটানা অবলোকন করে যাচ্ছে। ঘুমের মধ্যে কেউ কারো দিকে একটানা তাকিয়ে থাকলে ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সে তার ক্ষেত্রেও সেই নিয়মের ব্যতিক্রম ঘটল না। সে তার দ্রুত চোখ খুলে তাকিয়ে দেখে এরিস তার শরীরের সাথে লেপ্টে থেকে আধশোয়া হয়ে তার মুখের দিকে ঝুঁকে আছে। এরিসকে নিজের এতটা কাছে দেখে ভীষণ অবাক হয়ে যায়। সে এরিস ঘোর লাগানো দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। সে তা চিৎকার করতে নিলে এরিস এক হাতে তার মুখ চেপে ধরে। সে তা বড় বড় চোখ করে এরিসের দিকে তাকিয়ে থাকে। এরিস ধীরে ধীরে সে তার মুখ ছেড়ে দিয়ে নিজের দু হাত দিয়ে সে তার দুই হাতের কবজি ধরে রেখে তাকে বিছানার সাথে চেপে ধরে। তারপর তার ঠোঁটে নিজের ঠোঁটের আলতো ছোঁয়া দিয়ে তার ঘাড়ে মুখ গুজে দেয়। শিহরণে কেঁপে উঠে শ্বেতা। দ্রুত চোখ দুটো খিচে বন্ধ করে নেয়। এরিস শ্বেতার গলা, ঘাড়, বুককে ছোট ছোট চুমু দিয়ে জিভ স্পর্শ করার পাশাপাশি হঠাৎ করে তার গলায় একটা কামড় বসিয়ে দেয়। ব্যথায় শ্বেতা মৃদু চিৎকার দিয়ে ওঠে। এরিস মুখ উঁচিয়ে শ্বেতার পানে তাকিয়ে থেকে ফিচেল হেসে হাসকি কণ্ঠে বলে ওঠে, Your body is so soft like butter. No, more than that. I want to devour it. শ্বেতা ফ্যালফ্যাল করে এরিসের দিকে তাকিয়ে থাকে। তারপর উঠে বসে জিভ দিয়ে ঠোঁট ভিজে অবাক কণ্ঠে তার উদ্দেশ্যে প্রশ্ন করে, আপনি এখানে? এরিস সে তার কোলে শুয়ে পড়ে নির্লিপ্ত স্বরে বলল, হ্যাঁ, আমি এখানে। কেন, কোনো সমস্যা? কিন্তু আপনি এখানে এলেন কি করে? তুমি যেখানে থাকবে আমি তো সেখানে থাকবো সুইটহার্ট। কিন্তু আপনি তো আমায় কথা দিয়েছিলেন যে আমার থেকে দূরে দূরে থাকবেন। তো সেই কথাই তো রাখছি এরিকসন। তোমাকে কাছে টানার হলে এতক্ষণে তোমায় তুলে নিয়ে আমার প্রাসাদে বন্দি করে রাখতাম। সারাক্ষণ তোমাকে আমার করে রেখে দিতাম। একটা মুহূর্ত তোমাকে আমার কাছে ছাড়া করতাম না। কিন্তু সেই সুযোগ থেকে তো আমি বঞ্চিত করেছে স্বয়ং তুমি। তাই এর শাস্তি হয়তো তোমারই প্রাপ্য। তাই এখন থেকে আমি যখন যেভাবে ইচ্ছে তোমার কাছে চলে আসবো, তোমাকে বিরক্ত করব, আর তোমাকে এসব মুখ বুঝে সহ্য করতে হবে। এটাই হবে তোমার যথাযোগ্য শাস্তি। সে তা ভয়ে ভয়ে ঢুক গিলল। এরিস চোখ বুজে রেখে শান্ত কণ্ঠে বলল, আমার মাথায় হাত বুলিয়ে দাও সুইটহার্ট। সে তা কোনো কথা না বলে এরিসের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এরিস ক্ষণকাল চুপ করে থেকে শীতল কণ্ঠে বলল, তোমার হাতের স্পর্শ একটু বদলানি এডিকশন। এখনো ঠিক 6 বছর আগের মতোই আছে স্পর্শ। তোমার মনে আছে একদিন আমাদের বাসার ব্যালকনিতে টপকে উঠে এসে ঠিক এভাবেই তোমার কোলে শুয়েছিল, আর তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলে? সে তা অসহায় মুখে এরিসের পানে তাকালো। শত চেষ্টা করা সত্ত্বেও তার যে কিছুই মনে পড়ে না। এরিস আর চোখে সে তার অবস্থা দেখতে পেরে মুচকি হাসল। তারপর একইভাবে চোখ বন্ধ রেখে বলল,
তা আমার ডায়েরি পড়ে কি কি জানতে পারলে? শ্বেতা চমকে উঠল, ঢোক গিলে বলল। আপনি জানেন সেই কথা? এরিস বাঁকা হেসে বলল। এমন কিছু নেই যেমন অজানা থাকবে। আমার প্যালেসের একটা পাতা উড়ে গেলেও সে সম্পর্কে খোঁজখবর রাখি আমি। আর সেখানে আমার ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফে এডিকশনের ব্যাপারে কোনো খোঁজখবর রাখবো না, তা কি হয়? শ্বেতা মাথা নিচু করে চুপ করে রইল। এরিস উঠে বসে তার চিবুক ধরে মুখ উঁচিয়ে নিজের দিকে ফিরিয়ে শান্ত স্বরে বলল। ডায়েরি পড়ে আমার সম্পর্কে কি কি জানতে পারলে এডিকশন? মনে পড়লো অতীতের কোনো কথা? শ্বেতা আমতা আমতা করে বলল। আমি আমি এখনো সম্পূর্ণটা পড়ে দেখিনি। এরিস ফোঁস একটা নিঃশ্বাস ছেড়ে চট করে উঠে দাঁড়িয়ে শ্বেতাকে পাজাকোলা করে কোলে তুলে নিয়ে ঘর থেকে ত্রস্ত পায়ে বেরিয়ে যায়। শ্বেতা অবাক হয়ে গিয়ে দু হাত দিয়ে এরিসের গলা জড়িয়ে রেখে তার বুকে পড়ে রইল। ডাইনিং রুমে ইহান, শুভ্রা, রায়ান, সায়ান, রাত, মাজহারুল আজহার, শারমিন বেগম, আহাদ আলম, তরিকুল হায়দার, মায়মুনা হায়দার সবাই উপস্থিত ছিলেন। মূলত ইহানের নতুন জামাই হিসেবে প্রথম শ্বশুরবাড়ি আগমন উপলক্ষে আহাদ আলম ও শারমিন বেগম ছোটোখাটো একটা খাবারের আয়োজন করেছিলেন। এরিসের কোলে করে বাড়ি ভর্তি সব মানুষের সামনে নিজেকে এই অবস্থায় দেখে লজ্জায় বিস্ময়ে হতভম্ব হয়ে যায় শ্বেতা। দ্রুত এরিসের চওড়া বুকে নিজে মুখ লুকিয়ে লজ্জা ঢাকতে আপ্রাণ চেষ্টা করে সে। অপরদিকে এরিস যেন নির্বিকার। উপস্থিত সকলে তাদের দিকে তাকিয়ে থাকলেও কেমন যেন শান্ত হয়ে রয়েছে। আহাদ আলম আর শারমিন বেগমের চোখে মুখে ভয় বিব্রতভাবে স্পষ্ট। সায়ান চেয়ারে বসে দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করছে। এরিস ডোন্ট কেয়ার ভাব নিয়ে সামনে এগিয়ে গিয়ে শ্বেতাকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে নিজে তার পাশে বসে পড়ে। শারমিন বেগম আহাদ আলমের উদ্দেশ্যে নির্লিপ্ত কণ্ঠে বলল। শুধু এক জামাইয়ের প্রতি খাতিরদারি করলেই হবে শ্বশুরমশাই এবং শাশুড়ি আম্মা? আপনাদের তো আরো একটা জামাই আছে নাকি? তারও তো যথাসম্ভব খাতিরদারি করা উচিত আপনাদের, তাই না? আহাদ আলম ও শারমিন বেগম হাসার চেষ্টা করে নিজেদের স্বাভাবিক রাখার প্রয়াস করতে লাগলেন। শারমিন বেগম ব্যস্ত ভঙ্গিতে এরিসের প্লেটে খাবার বেড়ে দিতে লাগলেন। ইহান আর শুভ্রা নিচের দিকে তাকিয়ে নির্লিপ্তভাবে খেতে লাগলো। দুজনকে দেখে বোঝার উপায় নেই যে তাদের মনে এই মুহূর্তে ঠিক কী চলছে। এদিকে শ্বেতা অবাকের উপর অবাক হচ্ছে। এই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তার কিছুই বোধগম্য হচ্ছে না। এরিসের এরকম আচরণের অর্থও সে খুঁজে পাচ্ছে না। হঠাৎ ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই সে দেখতে পেল ডাইনিং রুম থেকে শুরু করে তাদের বাড়ির প্রতিটা আনাচে কানাচে এবং বাহির পর্যন্ত কালো পোশাক ও বন্দুকধারী অসংখ্য গার্ডরা দাঁড়িয়ে রয়েছে। এতে যা বোঝার বুঝে নিল শ্বেতা। শ্বেতা এরিসের কানের কাছে মুখ নিয়ে চাপা কণ্ঠে তাকে বলল, এখানে আপনার গার্ডদের নিয়ে এসেছেন কেন? এরিস অনেক দিন পর নিজের হাতে খাবার মাখালো। গরুর মাংসের ঝোল দিয়ে পোলাও মাখিয়ে সেটা শ্বেতার মুখে পুরে দিয়ে তার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, প্রথমবার আমি নিজের শ্বশুরবাড়ি এসেছি, এটা সমারোহের নিজস্ব স্টাইল নিয়ে না আসলে কি হয়? বলে সে তার দিকে তাকিয়ে একটা চোখ টিপ মারল এরিস। সে তা হতভম্ব হয়ে তার মুখ পানে তাকিয়ে রইল। এরিস সবার সামনে সে তাকে নিজ হাতে খাইয়ে দিতে লাগলো।
তারপর সেখান থেকে নিজেও খেতে লাগলো। সে তাকে পানি পান করিয়ে কাচের গ্লাসে তার ঠোঁটের স্পর্শ লাগা স্থানে ঠোঁট ডুবিয়ে সে নিজেও পানি পান করলো। উপস্থিত সকলে হতভম্ব হয়ে এরিসের কাণ্ড কারখানা দেখতে লাগলো। সে তা তো পারে না মাটি ফাঁক করে তার ভেতরে ঢুকে যেতে। এরিস খাবার শেষ করে হাত মুখ ধুয়ে সে তার মুখ সযত্নে মুছে দিয়ে তার গার্ডদের উদ্দেশ্যে আদেশ ছুড়ল, 7 কেজি মিষ্টির প্যাকেটগুলো গায়ে থেকে বের করে এখানে নিয়ে এসো। এরিসের কথা বলতে দেরি আর গার্ডদের তার আদেশ অনুযায়ী মিষ্টির প্যাকেটগুলো ডাইনিং রুমে নিয়ে আসতে দেরি হয় না। এগুলো আনা শেষ হতে এরিস গার্ডদের আরও কিছু ইশারা করলো। এরপর তারা একে একে বিভিন্ন ধরনের মাছ, মাংস, রান্নার সামগ্রী এনে জড়ো করতে লাগলো। এরপর সবাই শ্বেতা ও তার পরিবারের সকলের জন্য আনত ড্রেস এবং অলংকার নিয়ে হাজির হলো। এত কিছু দেখে তো শ্বেতা সহ তার পরিবারের সকলের চক্ষু চরকরাজ। শারমিন বেগম যথেষ্ট শালীনতা বজায় রেখে বলে উঠলেন, এগুলো কোনো প্রয়োজন হবে না বাবা, তুমি এসেছো এতেই হয়েছে। আহাদ আলম শান্ত কণ্ঠে বললেন, আমরা এগুলো গ্রহণ করতে পারবো না রেশ বাবা, তুমি এটাকে আপন করে করো না প্লিজ, এগুলো ফিরে দিও না। এরিস তীক্ষ্ণ দৃষ্টিতে আহাদ আলম ও শারমিন বেগমের দিকে তাকিয়েছিল। তারা যে তাকে এখনো ভয় পাচ্ছে এবং মন থেকে মেনে নিতে পারছে না সেটা সে স্পষ্ট বুঝতে পারছে। এরিস মুখে একটা বাঁকা হাসি টেনে শান্ত কণ্ঠে বলল, আপনারা আমার পিতামাতার সমতুল্য, না জেনে আপনাদের সাথে অনেক অন্যায় আচরণ করেছে, তার জন্য ক্ষমা চাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। আর আসল অন্যায়কারী তার যথাযোগ্য শাস্তি ভোগ করছে। তাই আশা করছি আমার তরফ থেকে সামান্য গিফটসগুলো সব অ্যাকসেপ্ট করবেন, তাহলে বুঝবো আপনারা আমায় মাফ করে দিয়েছেন। আর আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি শ্বেতার হাজব্যান্ড, মানে আপনাদের আরও একটা ছেলে। এরিসের মুখে এরকম কথাবার্তা শুনে আহাদ আলম এবং শারমিন বেগম সহ উপস্থিত সকলে বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। কেউ ভাবতেই পারছে না এরিসের এমন কোনো রূপও হতে পারে। আহাদ আলম ও শারমিন বেগম একে অপরের দিকে মুখ চাওয়াচাই করে নিজেদের মধ্যে কথা আদান প্রদান করে নিলেন। তারপর হাসি মুখে এরিসের দেওয়া উপহারগুলো গ্রহণ করলেন। তানভি, আমি তোমায় খুব ভালোবাসি, প্লিজ আমাকে একা ছেড়ে যেও না, তোমাকে ছাড়া আমি আমার জীবন কল্পনা করতে পারবো না। রান্নাঘরে এরিসের জন্য ব্ল্যাক কফি বানানোর জন্যে চুলায় পানি গরম করছিল শ্বেতা। হঠাৎ করে সায়ান সেখানে ঢুকে আচমকা নিজের 2 হাত দিয়ে শ্বেতার একটা হাত ধরে পাগলের মতো কথাগুলো বলতে থাকে। শ্বেতা চারপাশে ভীত নজরে একবার তাকিয়ে সায়ানের হাত দুটো চেষ্টা করতে করতে ব্যস্ত কণ্ঠে বলতে লাগলো, প্লিজ আমার হাত ছাড়ো সায়ন ভাইয়া, উনি দেখে ফেললে মারাত্মক বিপদ হয়ে যাবে। আর আমি বিবাহিতা জানা সত্ত্বেও তুমি আমার সাথে এমনটা করতে পারো না। তানভি, আমার কথাটা প্লিজ বোঝার চেষ্টা করো। সায়ান কথাটা শেষ করার আগেই হঠাৎ সে তার ভীত দৃষ্টি দেখে থমকে যায়। সে তার ভীত দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে রয়েছে। সায়ান তার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকাতেই সেও যেন মুহূর্তে শীতল হয়ে গেল। দরজার সামনে রুক্ষ মূর্তি ধারণ করে দাঁড়িয়ে রয়েছে এরিস। তার সম্পূর্ণ মুখমণ্ডল রক্তাভ বর্ণ ধারণ করেছে। ঘাড়টা ডান দিকে সামান্য কাত করা, দাঁতে দাঁত পিষে হাত জোড়া মুষ্টিবদ্ধ করে রেখেছে সে।
সমস্ত শরীর থেকে থেকে কেঁপে উঠছে। তার ভয়ানক রক্ত লাল দৃষ্টি জোড়া সে তার হাতের দিকে স্থির, যেটা সায়ান তখনও ধরে রেখেছে। এরিসের ওই রকম ভয়ানক শীতল দৃষ্টি দেখে সায়ান তাড়াতাড়ি সে তার হাত ছেড়ে দিল। তারপর কয়েকটা শুষ্ক ঢোক গিলে বাহিরে চলে যেতে নিলেও তার শেষ রক্ষা হলো না। এরিস দ্রুত কদমে তার দিকে এগিয়ে এসে সায়ানের হাত দুটি সোজা চুলার উপর বসানো ফুটন্ত গরম পানির পাতিলের মধ্যে চেপে ধরে রইল। সায়ান চিৎকার দিতে নিলেই এরিস অন্য হাত দিয়ে তার মুখটা পানি ভর্তি একটা বলের মধ্যে চেপে ধরল। সায়ান অবিরত গড়গড় শব্দ করে যাচ্ছে, আর এইদিকে এরিসের ক্রোধ যেন মাত্রা ছাড়িয়ে গেছে। প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গজগজ করছে সে তা এতক্ষণ যাবৎ প্রচণ্ড ভয়ে দু হাতে জামা খামচে ধরে এক পাশে দাঁড়িয়েছিল। সায়ানের অবস্থা বেশি খারাপ হয়ে গেলে সে দ্রুত এগিয়ে এসে এরিসের হাত ধরে নিয়ে কিছু বলতে যাবে, তার আগেই এরিস প্রচণ্ড গতিতে তার দিকে ঘুরে নিজের দৃষ্টিজোড়া নিবদ্ধ করে। এরিসের ভয়ানক রক্তচক্ষু দেখে সে তার কলিজা অবধি লাফিয়ে ওঠে। এরিস অনেকক্ষণ যাবৎ সায়ানকে সেই অবস্থাতে রেখেই এরপর ফ্লোরে ফেলে দেয়। তারপর যে হাত দুটো দিয়ে সে তার হাত ধরেছিল সেই হাতগুলো পা দিয়ে প্রচণ্ড জোরে জোরে পিষতে থাকে। অপরিসীম রাগে কটমট করতে করতে প্রচণ্ড তেজি গলায় এরিস বলতে থাকে, আমি এরিসরা থেকে হাত দেওয়াতে তোর সামান্য দৃষ্টিপাত করে সেই চোখ আমি উপরে ফেলি বাস্টার্ড। আর তুই কিনা তোর এই অশুভ হাত তুলে দিয়ে ওকে সরাসরি স্পর্শ করে ফেলেছিস? এত সাহস তোর? এত বড় কলিজা? বাড়ির সকলে ইহান আর শুভ্রাকে নিয়ে বসার ঘরে ব্যস্ত থাকায় কিচেনের দিকে কারো নজর পড়েনি। সায়ানের এই অস্ফুট আর্তনাদ তাই কারো কানে পৌঁছাচ্ছে না। সে তা এরিসের পায়ের সামনে বসে পড়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, প্লিজ এরিস, ওকে ছেড়ে দিন, মরে যাবে ও। ভুল করে ফেলেছে সায়ান ভাইয়া, আর কখনো এমন ভুল করবে না সে। সে তার কথা শুনে তার দিকে ঈগল দৃষ্টি নিক্ষেপ করে এরিস। সায়ানের বুকে জোরে জোরে কয়েকটা লাথি মেরে সে তার দিকে এসে ওর গলা চেপে ধরে ক্রোধে হিস হিস করে এরিস বলতে থাকে, ওর জন্য এত দরদ কেন তোমার? কেন ওর কথা চিন্তা করছো তুমি? তোমার দরদ, মায়া, ভালোবাসা থাকবে শুধু আমার জন্য। তুমি চিন্তা করবে শুধু আমাকে নিয়ে, one and only me. You understand, silly girl? এরিসের বজ্র কণ্ঠের তীব্র হুঙ্কারে কেঁপে উঠে সে তা। মুহূর্তে গলা শুকিয়ে কাঠ হয়ে যায় তার, নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যায়। বারবার এরিসের হাত ছাড়ানোর চেষ্টা করলে হঠাৎ এরিস তার হাত ধরে ওয়াশরুমে নিয়ে যেতে থাকে। তারপর যে হাতে সায়ান স্পর্শ করেছিল সেই হাতে সাবান দিয়ে ভালোভাবে ঘষতে থাকে। শুধু সাবানে কাজ না হয়, সে তার ওড়না টেনে নিয়ে সেটা দিয়েও ক্রমাগত ঘষতে থাকে। সে তা অশ্রুসিক্ত করুণ নয়নে এরিসের পানে তাকিয়ে থাকে। তার হাত ছিলে লাল হয়ে গেলেও এরিসের সেদিকে কোনো দৃষ্টি থাকে না। সে বিড়বিড় করে বলতে থাকে, আমি ছাড়া তোমার শরীরে আর কোনো স্পর্শ থাকবে না। থাকলে সেই স্পর্শ আমি ধুয়ে মুছে সাফ করে দেব। আর যে তোমাকে স্পর্শ করার স্পর্ধা দেখাবে তাকে আমি চিরতরে নিশ্চিহ্ন করে দেব। মাইন্ড ইট সুইটহার্ট। সে তা এবার না পেরে ব্যথায় কুকড়ে ওঠে। এরিস সেটা লক্ষ্য করে ঘষাঘষি থামিয়ে দেয়। তারপর সে তার অবস্থা নজরে পড়তে আটকে উঠে তার এডিকশনকে সে আবারও কষ্ট দিয়ে ফেলেছে।
আবারও অন্যায় করে ফেলেছে তার প্রতি। নিজেকে উদ্ভ্রান্তের ন্যায় মনে হয় এরিসের। সে অপরাধী দৃষ্টিতে সে তার দিকে তাকিয়ে থাকে। এরপর তার হাতে ফু দিতে দিতে ক্রমাগত একের পর এক চুমু খেতে থাকে। সে তা অবাক নয়নে তাকিয়ে দেখে। সে তা